This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নরেন্দ্র মোদী বারবার ওই খোলা মাঠের কথা বললেন, কিন্তু রাজনীতিকরা যতই খোলা মাঠে ঘাটে জনগণ উন্মুক্ত আকাশ বাতাস এগুলো বলুন, ঠান্ডা ঘরে বসে কে বলে রাজনীতি হয় না। এই মার্চের 1 তারিখ কিন্তু মেঠো রাজনীতিকে 10 গোল দিয়ে দিয়েছে অলরেডি কিন্তু ঠান্ডা ঘর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ঝাড়খণ্ড আর আরামবাগে সভা করলেন, তবে প্রধানমন্ত্রীর দুটো সভার থেকেও বেশি আলোচনা এলো তার দুটো বৈঠক। প্রথম বৈঠক গতকাল রাত 11:30টায় শুরু হয়ে ভোর 3:30 পর্যন্ত চলেছিল। বিজেপির সর্বোচ্চ কমিটি হচ্ছে তাদের সংসদীয় কমিটি, তারাই লোকসভার বিধানসভার প্রার্থী তালিকায় চূড়ান্ত অনুমোদন দেয়। সেই 10ই মার্চের মধ্যে 350টা লোকসভা আসনের প্রার্থী তালিকা ঘোষণা করে দিতে চায় বিজেপি। তার প্রথম দফায় 150 জন প্রার্থীর নাম তারা নাকি ঘোষণা করে দেবে বলে ঠিক করে ফেলেছেন, তৈরি নাকি হয়ে গেছে। এবার সেটা নিয়েই বৈঠক ছিল। এই প্রথম তালিকায় কি বাংলার কোনো প্রার্থী থাকছেন, এটা এখন অবধি টপ সিক্রেট। আসলে সংসদীয় বৈঠকের আগে মোদি, নাড্ডা আর শাহের মধ্যে গোপন আলোচনা হয়েছে, কিন্তু দিল্লির বৈঠকে কি আলোচনা হয়েছে তার স্পষ্ট ধারণা কেউ দিতে পারবেন না পারুন, কিন্তু আভাসও কি দেওয়া যাবে না? সামান্য তো পাওয়া যাচ্ছে চারপাশের দিকে তাকালে। গতকাল যেরকম বিজেপিতে যোগ দিয়েছেন কৌস্তব বাগচি কংগ্রেসের নেতা ছিলেন, মাথা মুড়িয়ে প্রতিজ্ঞা করেছিলেন যতদিন না মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতাচ্যুত হচ্ছেন ততদিন মাথায় চুল গজাবেন না। এবার তৃণমূলের সঙ্গে কংগ্রেসের জোট সম্ভাবনা তৈরি হলেও তার প্রতিবাদ করেছেন কৌস্তব। কিন্তু দিব্যেন্দু অধিকারী তিনি তো খাতায় কলমে তৃণমূলেরই সাংসদ, তার বিজেপিতে যোগদান তো এই লোকসভা ভোটের আগে তৃণমূলের শক্তিক্ষয়, তাই না? অবশ্য তৃণমূল অতীতে তার বিরুদ্ধে লোকসভা স্পিকারের কাছে অবধি গেছিল যাতে তার ওই সাংসদ পদটা খারিজ হয় আর কি। তৃণমূল তাকে অনেকদিনই মোটামুটি মানসিকভাবে ত্যায্য করে দিয়েছে, কিন্তু তাও খাতায় কলমের বিষয় তো। এবার TV9 বাংলাকে দিব্যেন্দু অধিকারী বলেছেন তিনি মানসিকভাবে আর তৃণমূলের সঙ্গে নেই। তৃণমূলও কি মানসিকভাবে তার সঙ্গে ছিল, এটাও বড় প্রশ্ন। তাহলে তৃণমূলের সাংসদের দলবদলও কি আসন্ন? শোনা যাচ্ছে 7ই মার্চ অধিকারী পরিবারের 2 তৃণমূল সাংসদ দিব্যেন্দু এবং শিশির অধিকারী দুজনেই নাকি বিজেপিতে যোগ দেবেন। অবশ্য তার আগে তারা অমিত শাহর সভাতে শুদ্ধ গেছেন আর কি, এবং ওই বললাম তাদের এর আগে তার সঙ্গে শিশির অধিকারীর সঙ্গে কথা বলেছিলেন বলে একজনের চেয়ার শুদ্ধ চলে গেছিল তৃণমূলেরই, তো সেগুলো আছে আর কি, সেগুলো মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। দিব্যেন্দু অধিকারী দলবদল নিয়ে খানিকটা হেয়ালি করেছেন, শিশির অধিকারী কিন্তু কোনো রকম রাগঢাক গুড়গুড় করেনি, বলেছেন তার ছেলেরা যেদিকে থাকবে তিনি সেদিকেই থাকবেন। সব শুনে মনে হচ্ছে না যে এতদিন ধরে যে মঞ্চ তৈরির কাজটা হয়েছে এবার সেই মঞ্চ থেকে পর্দা উঠতে চলেছে যথাসময়ে। সিঙ্গুরে রবীন্দ্রনাথ ভট্টাচার্য আর নন্দীগ্রামে শিশির অধিকারী, সেই পরিবর্তনের সময়ের 2 জায়গার 2 স্তম্ভ। তারা কিন্তু কোথাও গিয়ে তাদের বসন্তের কোকিলের সুর শোনা যাচ্ছে না তাদের গলাতে। ভোট মিটলেই তারপর তারা কি করবেন বলুন তো? আমি দলে নেই ধরে নিতে না, আগে 7 তারিখই দেখতে পাবেন কারা থাকছে কারা থাকবে। ইয়ার এন্ডিং হবে না এই মাসে, আগামী মাসে মার্চ মাস ইয়ার এন্ডিং, আর 6টা দিন 6টা রাত। আমি এখনো বলছি দাদা আমার কাছে গর্বের দাদা, যার জন্য আমার বুকটা সবসময় চওড়া। শিশিরবাবু কোন দিকে মুভ? না ছেলে যেদিকে আছে ওই দিকে যাবে। এ তো আমার অন্তরাত্মার ডাক, এখানে আমি যাব, আমি মানুষের কাছে যাব, গিয়ে বলবো। মানুষের কাছে কিভাবে যাবেন? প্রার্থী হিসেবে যাবেন না প্রচার? সেটা বলতে পারবো। লোকে এরা গল্প করে টালিক চালায়, হাওয়াই চটি, এসব কথা বাদি দিয়ে যদি আমি বলি বাংলাকে শেষ করে দেওয়ার ওই একটি মানুষই যথেষ্ট। বুদ্ধদেব ভট্টাচার্য এই কথাটাই বলেছিল, তৃণমূলের নেতারাই পারস্পরিক কন্দল করতে গিয়ে সব স্বীকার করে ফেলবেন যে বাংলার সর্বনাশের দায় তৃণমূলের। উনি আমার পা যেদিন অপারেশন হচ্ছিল আঙুলটা, উনি তারপরের দিন মেদিনীপুর এসেছিলেন, উনি আমার ফোন করেছিলেন। হ্যাঁ, ওই যে বাংলার উনি যিনি নেত্রী। আচ্ছা, উনি না আমি তো চাই না, মানে খুব বেদনাহত হয়েছে, কারণ শুভেন্দু গেছিল, আমি তো কোথাও যাইনি, চুপ করে বসছিলাম।
এটা তো হৃষ্টপুষ্ট হয়েছে আমাদের দয়ায়, আমাদের দাক্ষিণ্যায় মনে করি। উনি নন্দীগ্রাম জানতেন না, কোলাঘাট থেকে ঘুরে পালিয়ে যেতেন। আমি বার করে নিয়ে এসেছিলাম, ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম। সেদিন যদি আরেকটু এগিয়ে পিছিয়ে ভেবে আমি এগাতাম। কিভাবে এগোতেন? সে অনেক রকম থিওরি আছে, সে থিওরি রাজনীতিতে যা সম্ভব। আমি আগেও বলেছি, শিশিরবাবু এই রাজ্যের অত্যন্ত সিনিয়র মোস্ট লিডার, উনি সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেন। 42 বিজেপির পক্ষে, মোদির পক্ষে, এবং এদের পাত্তা কারো থাকবে না, কোনো পাত্তাই থাকবে না। মানুষ সেই লাইনে এগোচ্ছে, ঐতিহাসিক সিদ্ধান্ত হবে এবারে। নরেন্দ্র মোদী আজ বলেছেন বাংলায় 42টা আসনের মধ্যে 42টাই জিতবে বিজেপি। এবার সুশীল অধিকারীও তো তাই বললেন। কাঁথির সাংসদ মনে হচ্ছে অন্তরাত্মার ডাক খুব জোরালোভাবে টের পাচ্ছেন। নওশাদ সিদ্দিকী অবশ্য বলেছেন সবটাই গটাপ। অধিকারীদের দলবদল বা তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ নাকি ভোটের আগে বিজেপি এবং তৃণমূলের আন্ডারস্ট্যান্ডিং। তাহলে আজ রাজভবনে প্রধানমন্ত্রীর সাথে মুখ্যমন্ত্রীর যে বৈঠকটা হলো সেটা নিয়ে কি বলবেন বিরোধীরা? কোন দৃষ্টিভঙ্গির থেকে বা দৃষ্টিকোণ থেকে তারা নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের এই বৈঠককে বিশ্লেষণ করবেন? আমরা নিজেদের মতো করে একটু বিষয়টা বোঝার চেষ্টা করি। 1 নম্বর পয়েন্ট, আরামবাগে রাজনৈতিক কর্মসূচিতে এসছেন প্রধানমন্ত্রী, বিজেপির ভোট বাড়াতে এসছেন, বিজেপির আসন বাড়াতে এসছেন, তার মানে তৃণমূলের দুর্গ দখল করতে এসছেন। এই পরিস্থিতিতে রাজনৈতিক শত্রুর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করবেন? করলেন তো, কেন করলেন? এবার রাজ্যের তরফে ফের এক দফা কেন্দ্রীয় বকেয়ার জন্য তাগাদা দিলেন কি, কিন্তু সেই দাবি জানানোর তো আরও উপায় রয়েছে, তাহলে কেন করলেন? দ্বিতীয় পয়েন্ট, মুখ্যমন্ত্রী কি ভোটের আগেই এই কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসা নিয়ে আপত্তি জানালেন? তারা তো ইতিমধ্যেই চলে এসছে, এবার নাকি অত্যধিক বাহিনী আসছে এবং অ্যাডভান্স বাহিনী চলে এসছে, এসে বিভিন্ন জায়গায় ঢুকেও পড়েছে। সুতরাং সেটা নিয়ে তিনি বক্তব্য জানাতেই পারেন। তৃতীয় পয়েন্ট, প্রধানমন্ত্রী কি রাজ্যপালের উপস্থিতিতে সন্দেশখালি নিয়ে মুখ্যমন্ত্রীকে কোনো বার্তা দিলেন? মানে ঠিক কী হলো সেগুলো কোনোটাই এই মুহূর্তে সামনে আসা সম্ভব নয়। তবে অনেকেরই দার্জিলিংয়ে রাজভবনে একটা বৈঠকের কথা মনে পড়ে যাচ্ছে। তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনকরের উপস্থিতিতে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই বৈঠকটা হয়েছিল। আর তারপর জগদীপ ধনকর উপরাষ্ট্রপতি পদে বিজেপির প্রার্থী হন আর তৃণমূল ভোটদানে বিরত থাকে, যা পক্ষান্তরে ওই জগদীপ ধনকরের জয়ের রাস্তাটাই অনেকটা চওড়া করে দিয়েছিল। আসলে রাজনীতিতে কে যে কখন কার রাস্তা চওড়া করে দেয় কেউ বলতে পারে না। তবে একটা কথা কিন্তু সত্যি, জানেন তো, কখনো কখনো এমন পরিস্থিতি আছে যখন খেলার মাঠের থেকেও ড্রেসিং রুমের স্ট্র্যাটেজিটা অনেক বেশি কাজ দেয়। ধানবাদ আরামবাগে মোদির সভার থেকেও আজ সেই জন্যই কিন্তু অনেক বেশি নজর কেড়ে নিয়েছে এই রাজভবনের বৈঠক, যেটাকে মুখ্যমন্ত্রী বলেছেন সৌজন্য সাক্ষাৎ, কিছু গল্প গুজব, এই আর কি। ইলেকশন ডিক্লেয়ার হয়নি, সুতরাং এটা প্রোটোকল আছে যে রাষ্ট্রপতি বা প্রাইম মিনিস্টার আসলে আমাদের দেখা করতে পারে। আমি যেহেতু আরসিপিসিতে যেতে পারিনি, তাই এখানে টাইম পেয়েছিলাম, তাই এখানে দেখা করে গেলাম, রাজ্যের কথাগুলো বলে গেলাম, আর কিছুক্ষণ গল্প করলাম। এই যা মানে আমার সাথে রাজনীতির কথা কম হয়, গল্প বেশি হয়। যদি বকেয়া নিয়ে কিছু 100 দিনের বকেয়া নিয়ে সেগুলো বলে দিয়েছি। এটা হচ্ছে জাস্ট মাই কার্টিসি মিটিং। বাংলার নিশ্চিত আমরা দিই সব। মোদি আসছে, শাহজাহান জেলে যাচ্ছে, কিসের কারণে দিদিকে রাজভবনে গিয়ে মোদির সঙ্গে দেখা করতে হয়? কিসের ভয় তার? রাতের অন্ধকারে করতেন, এখন দিনের আলোয় করছেন, তফাৎ তো এখানে আছে। দিল্লিতে গিয়ে একান্তে করতেন, এখন তোমাদের জানিয়ে করছেন। যতবার তোমাদের জানিয়ে করেন তার থেকে বেশি একান্তে করেন। কেন করেন? কোনো লাভ হবে না। এর নাম নরেন্দ্র মোদী, না খাউঙ্গা না খানে দুঙ্গা।